16 জুলাইয়ের আগে 15 জুলাই রাতে কিন্তু রংপুরের যারা সাধারণ শিক্ষার্থীরা ছিল, মানে 15 জুলাইয়ের আগ পর্যন্ত রংপুরের আন্দোলনটা ছিল মেইনলি ক্যাম্পাস ভিত্তিক, ক্যাম্পাস স্টুডেন্টদের দিয়ে। কিন্তু 15 জুলাই রাতে আসলে রংপুরের সব স্কুল কলেজরা মিলে আমরা সিদ্ধান্ত নেই যে ওর পরের দিন সকাল 10টা রংপুর জিলা স্কুল ফর্ম থেকে পোস্ট করা হয়, আমরা সবাই জিলা স্কুলের সামনে এসে দাঁড়াবো। একত্রিত হয়ে ভার্সিটির মনে হয় একটা আন্দোলন ছিল 12টার সময়, সেটার সাথে ওখান থেকে এসে সংহতি জানাবো। তো আমরা যখন আগানো শুরু করি, অলরেডি রংপুর গভর্নমেন্ট গার্লস বা পুলিশ বাড়ির সামনে তো আমাদের লাঠিচার্জ হয় মিছিল নিয়ে। যেহেতু অনেক লং মিছিল, প্রায় 2 কিলোমিটারের মতো ছিল মিছিলটা, আমরা এগিয়ে আসতে আসতে প্রথমে রংপুরের যে রেলগেটের সামনে আমাদের কাছে খবর আসে যে ভার্সিটির সামনে তো পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে, তার সাথে ভিতরে ছাত্রলীগ তাদের অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। ছাত্রলীগ ইনক্লুডিং এখানকার যে স্থানীয় পর্যায়ের নেতারা ছিল আওয়ামী লীগের, কাউন্সিলর থেকে শুরু করে বাকিরা। এখন ওটাকে অস্ত্র বলা যায় না কি বলা যায় না, নিজেদের আত্মরক্ষার জন্য যে গাছের ডালপালা কালেক্ট করা যায় আর কি, গাছের ডালপালা আমরা কালেক্ট করে আবার আগানো শুরু করি। তবে ওইটা করতে যাই মিছিল একদম মাঝ বরাবর পড়ে যায়। যেহেতু মিছিলটা অনেক লং ছিল, আমি যখন কেবল আবু সাইদ চত্বরে পৌঁছাই, তৎকালীন এটার নাম ছিল পার্কের মোড়। এখান থেকে সোজায় যে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, আমি ওখানে উপস্থিত ছিলাম। ওখান থেকে দেখতেছি, আমি তখনও চিনতাম না যে কালো টি শার্ট পরা একটা ছেলে। প্রথমে দেখলাম যে অনেক জোরে জোরে শব্দ হইতেছে, আমি আসলে বুঝছিলাম শব্দগুলো কি। প্রথমে হলো মানে গ্রেনেড মারছে বা কিছু একটা, পরে ওগুলোর নামগুলো শুনলাম টিয়ার শেল বা তাদের সাউন্ড গ্রেনেড এক্সেট্রা। তো যখন এই জায়গাটা একদম ক্লিয়ার করে দেওয়া হচ্ছিল, তারপর কয়েক সেকেন্ড আগে এই গলির মধ্যে লাঠিচার্জ হয় একবার ছাত্রদের উপর, তার মধ্যে একজন সাইদ ভাই নিজেও ছিলেন। তো তারপর দেখলাম যে একটা ছেলে হঠাৎ করে, সবাই যখন পালায় আসতেছে, সাইদ ভাই একলা ওখানে এসে দৌড়ায় সামনে চলে আসলো। তার আইকনিক পোস্ট হাত দুইটা সামনে দিয়ে তার দেখানোর চেষ্টা করলো, একরকম যে লাগলে আমাকে শুট কানা ভাই দিয়ে করিয়েন না। তো আসলে আমাদের কাছে যেমন আনএক্সপেক্টেড, তার কাছেও আনএক্সপেক্টেড ছিল যে এই বাহিনীর দায়িত্ব তাকে রক্ষা করা, সেই বাহিনী তাকে হত্যা করবে, গুলি করবে। সাইড থেকে শ্যুট করা হলো প্রথম 2বার কি 3বার। কনস্টেবল আমিরা সুজনে এসআই তারা তাকে শ্যুট করে, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই জায়গাটাতেই একরকম থেকে শ্যুট করা হয়েছে। সেই ডিভাইডার বা আইল্যান্ডটা ক্রস করে রাস্তার এইখানে এসে দাঁড়ালো, তার আশা করি সে যেটুকু শক্তি ছিল আর কি। আমি তখন ওইখান থেকে দাঁড়ায় দাঁড়ায় সিচুয়েশনটা দেখতেছি, মানে বুঝতেছিলাম না যে কী করবো। আমি ভাবলাম যে ছেলেটা অবশ্যই কারো ভাই, কারো সন্তান, কারো বন্ধু। এখন তার জায়গায় যদি আমি নিজেও থাকতাম, আমি যদি নিজেও এখানে শহীদ হতাম, কেউ বাঁচিতে না আসতো, আমার প্রিয় মানুষদের উপর যা হইতো তার উপর দিয়েও সেটাই যাবে। নিজের শেষ চেষ্টাটা আমি করলাম, আমি ওখান থেকে দৌড়ে আসলাম। আমি ওই এখান থেকে সোজা যে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে সাদা রঙের, ওই সাইনবোর্ডে ওখানে আমি দাঁড়িয়েছিলাম প্রায় 20 হাত এখান থেকে। আমি দৌড়ে আসি তাকে তুলে ধরে নিয়ে যাওয়ার জন্য। তখন আবার যখন ভার্সিটি গেটের দিকে তাকাই, দেখি যে সে এখন আর আইডেন্টিফাইড, তাকে কেউ চিনতেছে না আর কি। পুলিশের ড্রেস পরে, লাল হেলমেট তার ছিল। এই গেটটা লাগাতে গেটের এই পাশ থেকে। তো যখন আমাদের দিকে বন্দুকটা তাক করলো, মেইনলি হয়তো সাইড থেকে শ্যুট করার জন্য তাক করছিল, আমি তখন তাকে নিয়ে আমার এই পাশে ঘুরায় নিলাম, তাকে যাতে যতটা পারি সেফটি দেওয়া যায়। আর এখনও যেহেতু আমার একটা রিগ্রেট ফিল হয় যে হয়তো আগের সাথে বাসা দিতে পারতাম, সেই চেষ্টাটা করলাম বাসানো। তো ওই শটটা এসে থাকলো আমার এই বাম পাশটাতে পুরো, এবং ওই ইম্প্যাক্টটা আবার সাইড দিয়ে আমার হাতের এই পাশ থেকে পড়ে যায়। এবং তখন আসলে সব কিছু এত ড্রামাটিকভাবে হচ্ছিল, আমি কী করে বুঝতেছিলাম না। সে আমার কোমর পর্যন্ত প্রায় জড়ায় ধরছিল, বলতেছিল যে ভাই আমাকে বাঁচাও বা সামথিং। তো এবং হ্যাঁ, সে যেহেতু অনেক ক্লোজ রেঞ্জে তাকে শ্যুট করা হয়েছে, তার গলা পর্যন্ত রক্ত উঠে আসছিল, সে তার কথাও শেষ করতে পারতেছিল না। তো তাকে আমি তখন তুলবো নিয়ে যাবো, আমার মধ্যে শক্তিটা ছিল না আর কি। তো বাকি আন্দোলনকারীরা আসলো, ভাইরা আসলো, আমরা একসাথে হয়ে সাইড থেকে তুলে নিয়ে যে ওই তৎকালীন যে পার্কের মোড়, সেই পর্যন্ত তাকে নিয়ে যায় সেফ জোন পর্যন্ত। তারপর তাকে বাকিরা রিক্সায় করে নিয়ে গেছে মেডিকেলে, আমরা তখন এখানে অবস্থান করি। দিয়ে পেছন দিয়ে অনেক রক্ত পড়তেছিল। তো রক্ত পড়া অবস্থায় সে বলছিল আমি আবু সাইদ ইংলিশ 12 শিক্ষার্থী। সেই মুহূর্তে যখন সে এখানে দাঁড়িয়েছিল ঠিক এই জায়গাতে, আমি ছিলাম ওই জায়গাতে। পুলিশ যখন গুলি করতেছিল, আমি চেষ্টা করতেছিলাম কোন কোন পুলিশ গুলি করতেছিল তাদের ফেসগুলো নেওয়ার জন্য। আমি লাইভে ছিলাম, আমার এক হাতে স্ট্যান্ড ছিল। হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে 5 জন পুলিশ একসাথে দৌড়ে এসে আবু সাইদকে দেখি ঠিক এখানে, তার ঠিক মাথায় লাঠি দিয়ে আঘাত করে এবং আমি যখন এটা দেখি, আমি দ্রুত সেখান থেকে দৌড়ে এসে আমি তার মাথার উপর হাত দিয়ে দিই ডিরেক্টলি, যাতে সরাসরি লাঠির আঘাত তার মাথায় না লাগে। কারণ 5 জন পুলিশ মিলে যখন একজন শিক্ষার্থীকে মাথায় আঘাত করবে, কারণ মাথায় মতো জায়গা যেটা খুব সেন্সিটিভ জায়গা, মারা যাওয়ার রিস্ক থাকে। তো এই জায়গা থেকে যাতে সে মারা না যায়, সেজন্য আমি তার মাথার উপর হাত দিয়ে দিই। তখন কয়েকটা লাঠির আঘাত আমার হাতের উপর পড়ে। আমার কাছে একটা পিকচার আছে, যদি আমি পিকচারটা একটু দেখাতে চাই, ক্যামেরাটা দিয়ে দেখতে পারেন। এই যে দেখেন, এই পিকচারটা একটু দেখেন,
দেখছেন এই যে আবু সাইদকে মারতেছে 5জন পুলিশ, এটা আমি রেকর্ড করতেছি। এক হাতে আমার এক হাতে হচ্ছে আমার ক্যামেরা, এক হাত দিয়ে আমি চেষ্টা করতেছি। আরেকটা পিকচার আমার কাছে আছে, এই যে দেখেন আমি হাতটা দিয়ে তার মাথা দিয়ে চেষ্টা করতেছি যাতে তার মাথা আঘাত না লাগে। তো আমি রেকর্ডও করতেছি, ভিডিও করতেছি, পাশাপাশি হচ্ছে তাকে সেভ করার জন্য তার মাথা হাত দিই। কিন্তু ফেসবুক সহ আওয়ামী লীগের অনেক অ্যাক্টিভিস্ট, অনেক পেজ, অনেকে ছড়াচ্ছে যে আবু সাইদের মাথা কীভাবে ফাটছে, কীভাবে, এটা কোশ্চেনটা আসতেছে। এই কোশ্চেনটা হচ্ছে পুলিশই তার মাথা আঘাত করছে, এক কথায় শেষ পুলিশই মারছে, যে পুলিশই তাকে গুলি করছে এবং পুলিশই তার মাথা আঘাত করছে। আচ্ছা, আসলে হচ্ছে জুলাই আন্দোলনের আগে আমি কোনো সময় কোনো আন্দোলনে মানে যুক্ত ছিলাম না। আমার রাজনীতি নিয়ে কোনো ভাবনা চিন্তা ছিল না যে আমি কোনো সময় রাজনীতি করব বা এগুলো নিয়ে কোনো সময় আলোচনা করব। যখন দেখি যে 15ই জুলাই আমাদের ভাইয়ের উপর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইদের উপর যখন হামলা হয়, তখন ওই দৃশ্য দেখে কারো মনে করেন বাসায় বসে থাকার অবস্থা ছিল না। আমি তখন ছিলাম হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, ভর্তি হব, মানে ক্যান পাবলিক থেকে আমি এসএসসি দিলাম, দেওয়ার পরে এখন আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হব। সেই সময় আমার যে ফ্রেন্ডরা আছে সকলে মিলে প্ল্যান করি যে 15 তারিখে যে আমরা হচ্ছে 16 তারিখ সকালে 11টার দিকে চেকপোস্টে একটা মিছিল দিব। তখনও জানতাম না যে এখানে কোনো মিছিল হবে কি না। যখন আমরা ওখানে মিছিলের প্রস্তুতি সম্পন্ন করি, তখন শুনি যে আমরা তো জেলা স্কুলের এখানে জেলা স্কুলের শিক্ষার্থী, তারপরে হচ্ছে আপনার পুলিশ লাইন্সের শিক্ষার্থী, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসে, আন্দোলনে নামছে। পরবর্তীতে আমরা চেকপোস্ট থেকে মিছিলটা নিয়ে আসি হচ্ছে জেলা স্কুলে। পরে দেখি যে আমাদের প্রথমের দিকে পুলিশরা ওখানেই বাধা দেওয়ার চেষ্টা করে জেলা স্কুলের সামনে, কিন্তু আমরা হচ্ছে সেই বাধাটা পার হয়ে যখন আমরা এই পুলিশ লাইন্সের মোড়ে আসি, তখন দেখা গেল যে আমাদের ছাত্রভঙ্গ করার জন্য অর্ধেক স্টুডেন্টকে ওরা ওইদিকে পাঠাই দিয়ে এইদিকে অর্ধেককে মানে আটকে ধরলো। তখন তো আমরা মনে করেন এটা ভাঙার জন্য আমরা তখন পুলিশদের সাথে যেভাবে হোক ফোর্সফুলি হোক আমরা এটা পার হয়ে আসবো। যখনই আমরা সামনের দুই সারি যখন ফোর্স করতে গেলাম, সঙ্গে সঙ্গে পুলিশ আমাদের উপরে হামলা শুরু করে দিল। আমরা তো ভাবতেও পারিনি যে পুলিশ এরকম নির্মম অত্যাচার আমাদের উপর করবে, যেখানে আমরা কোনো পলিটিক্যাল পার্টির অংশও না, আমরা স্টুডেন্ট, ক্লাস ইন্টারে এখন উঠবো, সেই স্টুডেন্টের উপর আমাদের হামলা। তখন বিষয়টা দেখে কিন্তু আমার কেন মানে পুরা বাংলাদেশের মানুষের খারাপ লাগার কথা। আমরা যখন জেলা স্কুল পার হয়ে শহরমুখী হতে ধরি, তখন পুলিশরা আমাদের পুলিশ লাইন্সের মোড়ের এখানে আটকানোর চেষ্টা করে। তখন যারা যখন দেখে যে আমাদের আটকাতে পারছে না, তখন তারা আমাদের উপরে হামলা শুরু করে। যখন দেখা গেল যে আমার গায়ের গেঞ্জি টান ধরে সে হচ্ছে আমাকে একদিকে ছুড়ানোর চেষ্টা করে, একজনকে তার গেঞ্জি ধরে ছিঁড়ে ফেলানোর চেষ্টা করে। যখন আমরা এই স্থানটা পার হয়ে চলে যাওয়ার চেষ্টা করি, তখন একটা পুলিশ আমাকে লাঠি দিয়ে মারতে আসে এবং মানে কোনো মতে এই স্থানটা পার হয়ে গেলে আমরা মনে করছিলাম যে সেই সময় বাঁচে যাই। যখন আমরা পার হইলাম, তারপরে আর বিপদটা সেরকম ছিল না। এখন দেখা গেল যে হচ্ছে 2 বছর পার হওয়ার পরে যে পুলিশ আমার উপরে হামলা করলো, তার নামটা এখন মামলার মধ্যেও নাই। এই বিষয়টা মনে করেন বর্তমান সরকার কেন, আপনার অন্তর্বর্তী সরকার কেন, এটা এক্সপেকটেশন ছিল না যে অন্তত যারা আমাদের উপর হামলা করছে তাদের নামে মামলা অন্তত হোক। বিচার পরের কথা, সে এখন পর্যন্ত কোনো মামলা করতে পারে নাই। এটা আমাদের মনে করেন ব্যর্থতার দিক থেকে একটা মনে করেন জুলাই আন্দোলন একটা বড় ধরনের ব্যর্থতা।